জিম্বাবুয়ের মতো লোয়ার র্যাঙ্কিং দলের সাথে আমাদের বাজে পারফরমেন্স, টেস্ট ওয়ানডেতে টানা ৩টা ম্যাচ আমরা পরাজিত হলাম। বলতে গেলে পরাজয়ের লেভেলটা এমন ধরনের ছিল যে গুহারা বলতে হচ্ছে। সেখানে প্রথম ওয়ানডেতে ১৪১ রান চেস করতে না পারা, সেখানে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৭ চেস করতে গিয়ে ১৩ রানের হতাশাজনক পরাজয়, সেখানে আড়াই দিনের টেস্ট ম্যাচে পরাজিত হওয়া, এবং যে কন্ডিশনটাতে বাংলাদেশ হেরে গিয়েছে সেই কন্ডিশনে কিন্তু বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপ খেলতে যাবে। যে দলটা হেরে গিয়েছে সেই দলটাই কিন্তু ২৭ বিশ্বকাপে লিড দেবে। দুই একজন এক্সচেঞ্জ হতেই পারে। এবং বাংলাদেশের সর্বশেষ ৬০টা ম্যাচ হেরে গিয়েছে, টেস্ট, টি-20 এবং ওয়ানডে মিলে। এই ৬০টা ম্যাচের পরাজয়ের কারণ কি ব্যাখ্যা দিতে পারবে বিসিবি সভাপতি? এই ৬০টা ম্যাচের পরাজয়ের কারণ কি ব্যাখ্যা দিতে পারবে বাংলাদেশের প্রধান কোচ, টিম সিলেকশন প্যানেল এবং বাংলাদেশের ব্যাটিং কোচ, বাংলাদেশের খেলোয়াড়রা? যেখানে জয়ের ক্রেডিটটা আমরা বরাবরই বিসিবি সভাপতিকে দিই, যেখানে জয়ের ক্রেডিটটা আমরা ব্যাটিং কোচকে দিই, প্রধান কোচকে দিই, টিম সিলেকশন প্যানেলকে দিই, কিন্তু পরাজয়ের যে ব্যাট ক্রেডিটটা কাকে দেওয়া হবে? বাংলাদেশের খেলোয়াড়রা মাঠের পারফরমেন্সের চিন্তা বাদ দিয়ে যেন চাটুকারিতায় ব্যস্ত, কিভাবে দলে জায়গাটা পাকাপোক্ত করা যায়। ম্যাচের সিচুয়েশন বুঝতে না পারা, খামখেয়ালিপনা, গেম অ্যাওয়ারনেস না থাকা, যেন বাংলাদেশ ন্যাশনাল টিমটাকে সার্কাস হিসেবে তারা ওই জায়গায় নিয়ে গিয়েছে। যে বাংলাদেশ দলটা ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে একটা জয় আমাদের অনেক বড় কিছু ছিল। সেই সময় বাংলাদেশ দলের অবস্থানটা সেই অবস্থায় ছিল, কিন্তু আমরা যখন প্রত্যেকটা দল আধুনিক ক্রিকেট নিয়ে এগিয়ে যাচ্ছে, আধুনিক ক্রিকেটের দিকে ধাবিত হচ্ছে, তখন আমরা যেন ২০ বছর পিছনে ফিরে যেতে চাচ্ছি। দলটা কিন্তু বর্তমান বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সেই ২০০৫-এর ক্রিকেটাররা না, সেই ২০০০ সালের ক্রিকেটার না, তারা কিন্তু ২০২৬-এর ক্রিকেটার, ২০২৫-এর ক্রিকেটার। তো এমন বাজে পারফরমেন্স, দৃষ্টিকটু পারফরমেন্স, এবং যেভাবে উইকেট কলাপস করে, যেভাবে এক পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যেখানে ২৪৭ রান তাড়া করতে নেমেও বাংলাদেশ ১২২ রান করে ২ উইকেট হারিয়ে, যেখানে ১৫ ওভারে ৯০ রান দরকার, হাতে ৮ উইকেট, সেই ম্যাচটা আপনি হেরে যাবেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। বাংলাদেশ লাস্ট ৪টা ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই বাউন্সি উইকেটে যেভাবে বাংলাদেশ ভালো কিছু করেছিল, সেই বাউন্স উইকেটে আপনি ধরাশয়ী হয়ে যাবেন জিম্বাবুয়ের মতো দলের সাথে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স, এবং সবচেয়ে বড় কথা ইনিংসকে ক্যারি করতে না পারা। বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় প্রবলেম ইনিংসকে ক্যারি করতে না পারা। তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের ফিনিশারের যে বড় একটা ল্যাকিং, সেটাও কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে দেখতে পারি, এবং ৩ ফরম্যাটেই। বাংলাদেশের কোনো একটা সমীকরণ দাঁড় হলে সেটাকে ফিনিশ করতে না পারা, সেই চাপটাকে সামলে ম্যাচটাকে জয় করতে না পারা। একদিকে নুরুল হাসান সোহান যখন ৪১ বলে ৩৮ রান করলেন, ম্যাচটাকে যখন তার বের করা উচিত, যে ওভারে তিনি আউট হলেন সেই ওভারে কিন্তু আপনার ২টি বাউন্ডারি এসেছে এবং ১২ রান এসেছে। তার ও ধরনের শটটা না খেললেও চলতো, তার ম্যাচের কন্ডিশনটা বোঝা উচিত ছিল যে আমার এই ম্যাচটা ফিনিশ করতে হবে। সেই সময় তিনি যেভাবে বাজে শট খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিলেন, সেটা কিন্তু আপনার ক্রাইমের সমতুল্য। মেহেদী হাসান মিরাজ যখন ৪৮ বলে ৪১ রানের প্রয়োজন, যখন ১২ বলে ১৪ রানের প্রয়োজন, তখন কেন তিনি ভুলভাল শট খেলবেন? তখন কেন তিনি স্ট্রাইক রোটেট করে হচ্ছে ট্যালেন্টারদেরকে স্ট্রাইক প্রান্তে পাঠাবেন? মেহেদী হাসান মিরাজ পারতেন না ২-৩ বলের একটা ২টা ছক্কা বা একটা ছক্কা একটা ৪ বা ২টা সিঙ্গেল রোটেট করলেই ম্যাচটা বের হয়ে যেত। এরকম কন্ডিশনে কেন তিনি বোলারদেরকে স্ট্রাইক প্রান্তে ঠেলে দিবেন? কেন উইকেটটাকে রিস্ক জোনে নিয়ে যাবেন? এটা কি একজন অধিনায়কের কাজ হতে পারে? মেহেদী হাসান মিরাজের লাস্ট কয়েকটা ম্যাচে যে বাজে পারফরমেন্স, তার অধিনায়কের যে অনেক বড় একটা ভুলভাল ডিসিশন দেওয়া, সেটা কিন্তু ক্রিকেটের উপর দারুণ একটা প্রভাব পড়তেছে, এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও অনেক ধরনের প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে। একদিকে মোসাদ্দেক হোসেন সৈকত যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা অবিস্মরণীয় ইনিংস খেলে প্রশংসায় পঞ্চমুখ সারা বাংলাদেশে ক্রিকেট ফ্যানদের, তখন তিনি লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে তা বাজে পারফরমেন্স করলেন, সে আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারলেন না, যেভাবে বাজেভাবে আউট হলেন। বা আজকের ম্যাচও ৯ বলে ৭ রান করে
কিন্তু তিনি আউট হলেন না, শুধু তিনি ইনিংসটাকে পারতেন এরকম ভাবে যে ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই, সিরিজে টিকে থাকতে হলে সেই ম্যাচে এই ধরনের আউট হয়ে যাওয়া সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ এবং বিশেষ করে বাংলাদেশের তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম যেভাবে ইনিংসগুলো শুরু করলেন, 107 বলে 84 রান একটা পার্টনারশিপ তৈরি করলো। যখন বাংলাদেশ ম্যাচটা মনে হচ্ছিল সহজে জয়লাভ করবে, সেই ম্যাচটাতে আপনি কেন ইনিংসটাকে ক্যারি করতে পারলেন না? যেভাবে বেন কারান ইনিংসটাকে ক্যারি করলেন, 111 রানে একটা ইনিংস খেলেন 135 বলে, যেখানে ব্রাড ইভেন্স 38 বলে 58 রানে ইনিংস খেললেন, সেই ফাইটিং একটা ইনিংস খেললেন, স্ট্রাইক রেট আপনার 100-র উপরে। কেন আপনারা পারলেন না ইনিংসটা ক্যারি করতে? কেন আপনারা আউট হয়ে গেলেন? আপনি বল খেলেন, আপনারা আউট হয়ে গেলেন, ম্যাচটাকে আবার চাপের মধ্যে ফেলে দিয়ে গেলেন। এরকম বাজে পারফরমেন্স, এরকম সিরিয়াসনেস না থাকা পারফরমেন্স এবং দায়বদ্ধ না থাকার পারফরমেন্স আপনার কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার ন্যাশনাল টিমে খেলতে হলে আপনাকে সিরিয়াসনেস থাকতে হবে, গেম অ্যাওয়ারনেস আপনার মাঝে থাকতে হবে, আপনার মাঝে সেই স্পিডটা থাকতে হবে।